মাঝে মাঝে মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, তামিম। কিন্তু তারপর আপনার হাতের দিকে তাকালে আমি রক্ত ছাড়া কিছুই দেখতে পাই না। কিভাবে ভালোবাসবো আপনাকে, তামিম? সুভা সারা রাস্তা নিজের মনের সাথে লড়াই করতে থাকে। ভালোবাসা পবিত্র জিনিস। ভালোবাসা হয় মন থেকে। কিন্তু যেই ভালোবাসা বয়, সেটা কি আদৌ কোনো ভালোবাসা? এমন ভালোবাসা তো কেউ চায় না। ছোটবেলা থেকে আরশিনগরের বিখ্যাত দুটো জিনিসের সাথে পরিচিত সুভা। শুধু সুভা নয়, দেশের প্রায় সকল মানুষই পরিচিত। এক সরকার বাড়ি, যেখানে দেশের প্রধানমন্ত্রী তানভীর সরকারের বসবাস। যদিও প্রধানমন্ত্রীরা গণভবন ছাড়া কোথাও থাকে না, কিন্তু তানভীর সরকার ছিল নিজের বাসভবনে। কারণ একজন মন্ত্রী চাইলে নিজের বাসভবনে থাকতে পারেন, কিন্তু তার জন্য প্রয়োজন ভিআইপি নিরাপত্তা, যেটা তানভীর সরকারের ছিল। তাই আরশিনগরের সবাই পরিচিত এই সরকার বাড়ির সাথে। দ্বিতীয়, তামিম সরকার প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে যাকে আরশিনগরের যুবরাজ এবং দেশের যুবকদের আইডল ধরা হয়। কিন্তু তামিমের নৃশংসতার কথা জানে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু কথায় আছে, যেখানে টাকায় সব চলে, সেখানে আইন কালো কাপড় পরিধান করে চলে। বিষয়টি ঠিক তাই। সুভার বয়সের থেকে বেশি মানুষের জীবন নিয়েছে তামিম, যেটা সুভারও অজানা নয়। আপনি যতই স্ট্রং হন না কেন, একজন মন্ত্রীর ছেলে এবং এমপির কাছে আপনার এই সাহসিকতা টিকবে না, যেমনটা হয়েছিল সুভার ক্ষেত্রে। তামিমের নৃশংসতার কথা সুভা সেদিন শোনে, যেদিন পুরো দেশে খবর চলে মন্ত্রীর ছেলে এমপি হয়েছে। অবশ্য একজন প্রাপ্তবয়স্ক, যার বয়স 25-এর ঊর্ধ্বে। সে মন্ত্রীর ছেলে হলেও এমপি হতে পারবে, এটা বড় কথা নয়। বড় কথা ছিল সেদিন নিউজে তামিমের বিরোধী দলের একটি পুরো দলের লাশ বুড়িগঙ্গায় পাওয়া যায়। তদন্ত চলে, মামলাও হয়, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। তাদের মারার অভিযোগে ধরা পড়ে একজন, কিন্তু সে যে আসল অপরাধীই নয়, সেটা বুঝতে কারোর অসুবিধা হয় না। আরশিনগরের ছোট থেকে বড় প্রায় সকলেই তামিমকে ভয় পায়। তার বেপরোয়া জীবন সম্পর্কে সঠিক জ্ঞান সকলেরই রয়েছে। তাই যখনই নিউজে কোনো খবর আসতো, তখনই সুভা তামিমকে অমানুষের উপাধি দিত। বিশেষ করে নির্বাচনের প্রচারণায় যখন সালমা হকের টুকরো টুকরো মৃতদেহ পানিতে পাওয়া যায়, সেদিনও সুভা তার পরিবারের তামিমকে নিয়ে আলোচনা করে। তখন আরো বেশি ভয় ঢুকে যায় সুভার মনে। সে মনে মনে সব সময় দোয়া করতে যেন তামিমের সাথে তার দেখা না হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই তামিমের সাথেই সুভার কপাল মিলে গেল। রাত ঠিক 10টার কাছাকাছি সুভা বাড়ি চলে আসে। তামিমের গাড়ি তাকে নামিয়ে দিয়ে চলে যায়। সুভা বাড়ি এসে কলিং বেল চাপতেই দরজা খুব তাড়াতাড়ি খুলে দেয় তার মা, আর সুভাকে ভিতরে নিয়ে আসে। সুভা ভিতরে আসতেই তার মা তাকে টেনে বাথরুমে নিয়ে যায়, তার সতীত্ব আছে কিনা সেটা দেখার জন্য। সুভার বাবা তখনও হল রুমেই বসেছিল। প্রাপ্তবয়স্ক মেয়ে যখন বাইরে থাকে, তাও এমন হিংস্র একজন মানুষের সাথে, তখন স্বাভাবিকভাবেই বাবা মায়ের চিন্তা চলে আসে, যেটা সুভার বাবা মায়েরও হয়েছিল। যে মেয়ে কখনো সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না, সেই মেয়েকে আজকে এসব দেখতে হচ্ছে। সুভার মা বের হয়ে তার বাবাকে আশ্বস্ত করে কোনো অঘটন ঘটেনি। অপরদিকে সুভা চুপচাপ দাঁড়িয়ে নিজের বাবা মায়ের এমন অভিমূর্তি দেখে পাথরের মতো হয়ে যায়। সুভার মা সুভাকে নিজের রুমে যেতে বলে। সুভাও চুপচাপ নিজের রুমে চলে যায়। সুভা মা, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ ভর্তি করো। হঠাৎ, যা বলছে তাই করো। পরশুদিন সুভাকে চিটাগাং নিয়ে যাব। যে কি, পরেরটা পরে। রুমে এসে সুভা আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে, নিজেকে খুব ভালোভাবে দেখতে থাকে। তারপর নিজের ওড়না দিয়ে মুখে হাতে ঘষতে থাকে। মনে হয় যে কত ময়লা লেগে আছে তার শরীরে। সুভা খুব কান্নায় ভেঙে পড়ে। এমন দিন দেখবে সে কল্পনাতেও ভাবেনি। নিজের মা বাবার চোখে নিচে নেমে পড়ার মতো কষ্ট হয়তো পৃথিবীতে আর দুটো নেই। তাদের চোখে চোখ মিলাতেও সুভার লজ্জা করছে খুব। নিজেকে নোংরা কীটপতঙ্গের মতো লাগছে তার কাছে। কিন্তু কি করার, আজ সে যে নিরুপায়। সুভার কান্নার মাঝেই তামিমের ভিডিও কল আসে। তামিমের কল দেখে সুভা চোখের পানি মুছে চুল ঠিক করে রিসিভ করে। কল রিসিভ হতেই তামিম ভ্রু কুঁচকায়। কাঁদছো কেন?
তামিমের এমন গম্ভীর গলা শুনে সুভা কি বলবে কিছুই বুঝতে পারে না। কেউ কিছু বলেছে? না। আমাকে কি আসতে হবে? তামিম আসলে যে শিকদার বাড়িতে আরো একটি তুফান শুরু হবে সেটার আজ সুভা বাড়িতে প্রবেশ করতেই পেয়েছে। আসলে জ্বর জ্বর লাগছে একটু, আর হাতও একটু ব্যথা করছে, তাই মুখ এমন লাগছে। সুভার নরম ঠান্ডা গলার আওয়াজও তামিমের কাছে খটকা লাগে, কিন্তু রাত করে তো তার কাছে মিথ্যে বলবে না, তাই সন্দেহ করেও করে না। আচ্ছা, আমি ডাক্তার পাঠাচ্ছি। না না, ডাক্তার লাগবে না। কেন লাগবে না? আমি ঠিক আছি। কিন্তু আমি ঠিক নাই, আমি ডাক্তার পাঠাচ্ছি। তামিম তার কথায় অটল। একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে, কিন্তু এত রাতে আর কোনো সন্দেহের শিকার হতে চায় না সুভা। তামিম। সুভা হঠাৎ তামিমের নাম ধরে ডাকাটা তামিমের মতো নির্দয় মানুষের মনেও প্রশান্তি বয়ে আনে। বলুন ম্যাডাম, বিয়েটা কি শুক্রবারেই হবে? আমি তো এখনো সুস্থ নই। আমি করে দিব, ডোন্ট ওয়ারি। তামিমের এমন কাট কাট কথায় সুভা বুঝতে পারে তাকে আটকানো সহজ নয়। ঝড় তুফান আসলেও তামিম তার কথায় অটল। কিন্তু সুভা তো কিছুতেই মানতে পারবে না এই বিয়েটা। সুভাকে চুপ থাকতে দেখে তামিম বুঝতে পারে সে কিছু বলতে চায়। কিছু বলবার আগ করি সুভা মাথা নেড়ে না বুঝায়। তামিমও আর সুভাকে গাটায় না। সে ফোন রেখে দিয়ে তিনজন লেডি ডাক্তারকে সুভাদের বাসায় পাঠাতে বলে, আর নিজে সুভার ছবিগুলো স্ক্রল করতে থাকে। তামিমের এখন প্রধান কাজ হলো একটু পরপর সুভার ছবি দেখা। সুভার মাঝে তামিম কি দেখেছে সেটা সে নিজেও জানে না, কিন্তু সুভাকে না পেলে তামিম সবকিছু শেষ করতে 2 সেকেন্ডও ভাববে না, এটা তামিমও বুঝে গেছে। রাত 10টা 45 মিনিটে তিনজন লেডি ডক্টর আসে শিকদার বাড়িতে। তারা এসে সুভার হাত ড্রেসিং করে দিয়ে শরীরের তাপমাত্রা চেক করে মেডিসিন দিয়ে চলে যায়। যতক্ষণ ডাক্তার ছিল ততক্ষণ সুভার মাও ছিল তাদের সাথে, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। সুভার খুব অনুশোচনা হয় নিজের এমন করুণ দশা দেখে। সে চুপচাপ সব সহ্য করে নেয়। ডাক্তাররা চলে গেলে সুভা কিছুক্ষণ একা থাকে তার রুমে। তারপর তার মা বাবা একসাথে প্রবেশ করে রুমে। সুভার মা বাবা এসেই তার পাশে বসে। এত সুন্দর মেয়েটার মুখ এত মলিন দেখে ভিতর অবধি কেঁপে ওঠে সুভার বাবার। তোকে আমি সন্দেহ করি না মা। বাবার হঠাৎ এমন কথায় মুখ তুলে তাকায় সুভা তার বাবার দিকে। তার বাবা সুভার মাথায় হাত রাখে। আমি তোকে বিশ্বাস করি সুভা, কিন্তু আমি নিরুপায় মা। যেদিন তোর নিজের সন্তান হবে সেদিন বুঝবি সন্তানদের আগলে রাখা কতটা কষ্টের। সুভার বাবার কথা শুনে সুভার চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। তুই তামিম সরকারকে কল দিয়ে বল বিয়েটা কিছুদিন পিছিয়ে দিতে। কথাটি বলেই সুভার বাবা উঠে চলে যায়, সাথে তার মাও। কিন্তু সুভা তো জানে কোনো লাভ নেই, তামিম কোনোদিনও পিছিয়ে দিবে না বিয়েটা। সুভা কি করবে কিছু বুঝতে পারে না। একদিকে তামিম, আরেকদিকে তার পরিবার। খুব দোটানায় পড়ে যায় সুভা। আজকের ঘটনার পর একটার পর একটা প্রেস ব্রিফিং করতে পারে ডিআইজি এবং অন্যরা, কিন্তু সকলেই জানতে ইচ্ছুক তানভীর সরকার ঠিক আছে কিনা। তানভীর সরকার পাওয়ারে আসার পর থেকেই বেশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে উনি। তাই ছেলে যেমনই হোক বাবাকে সবাই পছন্দ করে। প্রেস ব্রিফিং এর জন্য তৈরি হচ্ছিল তানভীর সরকার। ঠিক তখনই তামিম এবং তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তামিমকে দেখা মাত্র অনেকেই ঘামতে শুরু করে আর দোয়া করতে থাকে এই শেষ প্রহরে যেন আর রক্ত দেখতে না হয়। তামিম এসেই তার আব্বাজানের সাথে দাঁড়ায়। পুরো প্রেস ব্রিফিং এ তামিম তানভীর সরকারের পিছনে ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। প্রায় 20 মিনিট ধরে লাইভ চলে। তারপর সব কিছু বন্ধ করে তানভীর সরকার ছেলেকে নিয়ে খেতে বসে। বরাবরের মতোই এবারও নিজের হাতেই খাওয়াচ্ছেন তানভীর সরকার ছেলেকে। পাশে আয়েশা বেগম বসা। ছেলে বাড়ি আসলে আয়েশা বেগম সকল কিছু বাদ দিয়ে তার পিছনেই থাকে। যার সাথে দেখা করতে গিয়েছিলেন তার সাথে দেখা হলো। তানভীর সরকারের মুখে হঠাৎ এমন কথা শুনে মৃদু হাসি দেয় তামিম। জি আব্বাজান। আপনি কি শরম পাচ্ছেন বাবাজান? তামিম সরকারও শরম পায়। তামিম তার দিকে তাকিয়ে বলে, আব্বাজান, তামিম এত বড়ও হয় নাই যে নিজের বাবার মুখে নিজের প্রেমিকার কথা শুনে একটুও লাজ লজ্জা পাবে না। আপনি আমার আব্বা, গুরুজন। আপনার সাথে কথা বলতে গেলেও আমি হিসাব করে কথা বলি। সেখানে নিজের প্রেমের কথা একটু লজ্জা দেয় আব্বা।
বাবার প্রতি ছেলের এত শ্রদ্ধা এবং ভালোবাসা দেখে তানভীর সরকার আর আয়েশা সরকারের মন জুড়ে যায়। তামিম বেপরোয়া হলেও নিজের বাবা মায়ের সামনে ঠিক থাকে, এটাই অনেক। তামিমের এমন পরিস্থিতিতে এক বাক্যে বলা যায়, জাতে মাতাল কিন্তু তালে ঠিক। খুব কম সময়ই এমন যায় যখন সরকার বাড়িতে রক্তের বন্যা বয় না। তামিম ঠান্ডা মস্তিষ্কে থাকে এবং তার রাগ কন্ট্রোলে থাকে। কিছু মানুষ থাকে না, যাদের সারা জীবনটাই কেটে যায় হৃদয়হীন, ভালোবাসাহীন, মমতাহীন ভাবে। কিন্তু তারা যখন কারোর মায়ায় আটকায়, তখন পুরো পৃথিবীটাই এক করে ফেলতে পারে তাকে নিজের কাছে রাখতে। তামিমের বেলায়ও ঠিক তাই হয়েছিল। সে জীবনের ২৮টি বছর একজন হিংস্র মানুষ হিসেবে কাটিয়ে দিলেও সুভা তার জীবনে আসার পর তার পাথরের মতো মনও গলতে শুরু করে দেয়। তামিমকে দেখলেই সবাই ভয় পায়, কিন্তু তামিম চায় এই সবার মধ্যে সুভা যেন না পড়ে। তামিম চায় সুভা তাকে ভালোবাসুক, খুব ভালোবাসুক, তাকে নিজের বুকে আগলে রাখুক, তার আঁচলে বেঁধে রাখুক তামিমকে। হাজারটা খুন করেও যার বিন্দুমাত্র কষ্ট লাগে না, সেই মানুষটি একদিন খুব কষ্ট পেয়েছিল, অনেক কষ্ট পেয়েছিল, যেদিন সে শাড়ি পরার অপরাধে সুভার গালে থাপ্পড় এবং আগুন দিয়ে তার হাত অনেকটুকু অংশ পুড়িয়ে দিয়েছিল। তামিম কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলেনি, সব সময় মেয়ে মানুষকে সম্মানের চোখে দেখেছে। কিন্তু যেদিন সুভার গালে চড় মারে, সেদিন নিজের অজান্তেই নিজের হাত কাচে বাড়ি মেরে কেটে ফেলে। তামিম তার ভালোবাসা প্রকাশ করতে পারে না ঠিকই, কিন্তু সুভার জন্য তামিম যে কোনো ভাষায় নিজের ভালোবাসা প্রকাশ করতে ইচ্ছুক। ইলেকশন যত ঘনিয়ে আসছে, তামিমের ব্যস্ততাও তেমন বেড়ে যাচ্ছে। কিন্তু ৫ দিন পর সে তার শখের নারীকে নিজের করতে চলছে, সেটা সব সময় মাথায় চলে। খুব সকালে ঘুম থেকে ওঠে তামিম, কিন্তু তাকে যেতে হবে পার্লামেন্টে। বিরোধী দলের নেতারা আজকে নতুন করে কোনো ধামাচাপা দেওয়া বিষয় তুলে আনে, সেটা দেখার জন্যই তামিমকে সংসদে যাওয়া। কিন্তু তামিম একা নয়, সাথে তানভীর সরকারও যাচ্ছে। কারণ সামনে এমপি নির্বাচন, আর জনগণের ভোটের মাধ্যমে এমপি নির্বাচন হওয়ার পর সংসদে মন্ত্রী নির্বাচন হয়। ৩০০ আসনের মধ্যে যেই দল বেশি সংখ্যায় ভোট পায়, সেই দল ক্ষমতায় আসে এবং তারা নিজেদের মধ্য থেকে একজনকে মন্ত্রী নির্বাচন করে। তামিম এমপি নির্বাচনে জয়লাভ করবে, এটাতে শতভাগ শিওর সে। কিন্তু সংসদের এই ৩টি আসনের মধ্যে ২৯০টি আসনের ভোট তানভীর সরকারের দলের পক্ষেই যেন আসে, এটা নিয়ে তামিমের পরিকল্পনার শেষ নেই। এর মাঝেও তামিমের একটি ঘটকা লেগেই থাকে। তাদের দল ক্ষমতা অর্জন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকারের জায়গায় নিজেদের কার চালাকিতে অন্য কাউকে দিবে কিনা, এটা নিয়েও বেশ সন্দেহ বাতিক আছে তামিমের মনে। কিন্তু তাদের চিন্তা কোনো বিষয় নয়, যেখানে টাকা দিয়ে বাঘের চোখ পাওয়া যায়, সেখানে মাননীয় স্পিকার খোরশেদ আলমকে যে কেনা হয়নি, সেটা বলাই বাহুল্য। সব কিছুই যেন তানভীর সরকারের পক্ষেই হয়, সেটা নিয়েই তামিমের নীলচক্র। প্রতিদিনের মতো আজকেও সেম একই গেটআপে বের হয় তামিম, কিন্তু আজকে সাদা পাঞ্জাবিতে একদম যুবরাজ লাগছে তাকে। তামিম নিচে নেমে দেখে তানভীর সরকার অপেক্ষা করে বসে আছে তার জন্য। আসসালামু আলাইকুম আব্বাজান। শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবাজান। ঘুম ঠিকঠাক হলো? জি আব্বা। চলেন তাহলে বের হই, নাস্তার পার্ট অফিসে করব। জি ঠিক আছে আব্বা। তানভীর সরকার এবং তামিম সরকার বের হয়ে যায় এবং তাদের পিছু থাকে হাই সিকিউরিটি জোন। গাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে আলাপে মগ্ন থাকে তানভীর এবং তামিম সরকার। তামিম এবং তানভীর সামনে পিছনের ডেস্কে বসে, তাদের আশেপাশে বাকি এমপি এবং বিরোধী দলের এমপিরা বসে। সকাল 10টা 30-এ সংসদের আলোচনা শুরু হয়। মাননীয় স্পিকার আসার পর সকলে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদান করে এবং ধীরে ধীরে কার্যক্রম শুরু হয়। আজকে পার্লামেন্টের বিষয় ছিল তানভীর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মোখলেস বসু আজকে খুব কড়া একটা নোট নিয়ে বসে। না, তানভীর সরকারকে আজকে হেনস্থা এবং আসন্ন প্রধানমন্ত্রী নির্বাচন থেকে সরাতেই হবে। মোখলেস বসু: মাননীয় স্পিকার, একজন প্রধানমন্ত্রী যদি সরকারের টাকা মেরে নিজের পকেটে ভরায়, তাহলে দেশ কিভাবে চলবে?
মোখলেস বসুর কথা শুনে তানভীর সরকার চুপচাপ বসে থাকলেও তামিম খুব কড়া নজরে গা ঘুরিয়ে তাকায় তার দিকে। তিনি আরো বলেন, তানভীর সরকার গত 15 বছরে দেশের সাধারণ জনগণের টাকা মেরে নিজের পকেট ভরিয়েছে। এই সরকারের উচিত তাকে মন্ত্রিত্ব থেকে বাদ করা এবং আসন্ন নির্বাচনে তানভীর সরকারের দলকে বহিষ্কার করা। এমন চোর দ্বারা কি দেশ চলে, মাননীয় স্পিকার? আই অবজেক্ট, মাননীয় স্পিকার। তামিম দাঁড়ানোর সাথে সাথে মোখলেস সহ বাকি বিরোধী দলের নেতারাও একটু ঘামতে শুরু করে। তামিম চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে। এটা সংসদ না হয়ে যদি অন্য কোথাও হতো, এতক্ষণে মোখলেস বসুর 4 টুকরো লাশ বুড়িগঙ্গায় ভাসত। প্রসিড। ধন্যবাদ, মাননীয় স্পিকার। তামিম একটু বাঁকা হাসি দিয়ে মোখলেস বসুর দিকে তাকায় আর তার নোট সামনে নিয়ে বলতে শুরু করে, মাননীয় স্পিকার, গত 15 বছর ধরে মন্ত্রী তানভীর সরকার এই দেশ এবং দেশের মানুষের জন্য কি কি করেছে সেটা জনগণের জানা এবং রাজস্ব করের প্রতিটি হিসাব উনি দিতে পারবে। কিন্তু মাননীয় স্পিকার, যিনি আসলে চুরি করে কানাডায় বেগুনপাড়ায় নিজের কোটি কোটি অবৈধ টাকার সম্পত্তি গড়েছে, সে কি নিজের যত চুরির হিসাব দিতে পারবে? তামিমের কথায় বাকি নেতারা তাদের ডেস্কে হাততালি দিতে থাকে, যার অর্থ তারা তাকে সমর্থন করছে এবং একমত। অপরদিকে মোখলেস বসু গামতে শুরু করে, মাননীয় স্পিকার, গত 15 বছর যাবৎ তানভীর সরকার নিজের সম্পত্তির হিসাব দিতে পারবে, কিন্তু আমার বিপক্ষ বন্ধু তো গার্লফ্রেন্ডের হিসাবই দিতে পারবে না। সেখানে সম্পত্তির হিসাব দিবে কিভাবে? তামিমের কথায় মোখলেস বসু আপত্তি প্রকাশ করলেও তা অবারগুল হয়ে যায়। তাকে থামিয়ে তামিমকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, বিষয়টি এমন হলো না, বউ আমার কিন্তু সংসার করছে আরেকজন। মানে নিজের লুঙ্গিতে গিট্টু না দিয়ে অন্যের লুঙ্গি সামলাতে যাচ্ছি, এদিক দিয়ে নিজের লুঙ্গি খুলে সম্মান শেষ। আবারও সংসদের ডেস্কে করতালের ধ্বনিতে মতোয়ারিত হয়, মাননীয় স্পিকার, যার বউ তার সামলানো উচিত। নিজের অবৈধ বউ ঘরে রেখে আরেকজনের বৈধতা নিয়ে কথা বলা আর হেগে নিজের গু নিজে খাওয়া একই কথা। মোখলেস বসু, আই অবজেক্ট, মাননীয় স্পিকার। যদি তামিম সরকার এর কোনো প্রমাণ না দেখাতে পারে, তার এমপি পদ বাতিল করা হোক। তামিম সুন্দর মতো কিছু নথি পেশ করে সকলের সামনে, যার দ্বারা এটা প্রমাণ হয়ে যায় যে মোখলেস বসু একজন অর্থ পাচারকারী। তাই আসন্ন নির্বাচনে তার মন্ত্রিত্ব বাতিল করার ঘোষণা করা হয় এবং তার সকল সম্পত্তির দুদক দ্বারা জব্দের ব্যবস্থাও তামিম করে। সংসদ শেষে তামিম এবং তানভীর সরকার বাকি নেতাদের সাথে পার্টি অফিসে যায়। নির্বাচনে আর 1 মাস বাকি। এর মাঝে তামিম কোনো ঝামেলা চায় না। প্রায় সারাদিন তামিমের কেটে যায় বিষণ্ণ ব্যস্ততার মাঝে। এর মাঝে তেমন কারো খোঁজও নেয়নি সে। কিন্তু হঠাৎ তার ফোনে একটি নোটিফিকেশন আসে, যেটা দেখার পর তামিমের মাথা 90 ডিগ্রিতে ঘুরে যায়। তার রাগের পারদে চোয়াল শক্ত হয়ে যায়। তামিম উঠে তার জিপ নিয়ে বেরিয়ে পড়ে, সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। সুভার হাত পুড়ে যাওয়ার ফলে বাসা থেকে বের হয় না সে। সারাদিন বাসায় কাটে তার, কিন্তু বিকেলবেলা কলি কাকলি তাকে জোর করে বাইরে নিয়ে যায় তার মন ভালো হবে বলে। সুভার মাও খুব জোর করে মেয়েটার মন একটু হলেও ভালো হবে। সুভা নর্মাল চিকেন কুর্তি পরে মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে পড়ে বান্ধবীদের সাথে। তারা 3 জন মিলে আরশিনগরের ছোট লেকের পাড়ে যায়। বিকেলবেলা বাতাসে গাছপালা দুলতে দেখার দৃশ্য মনোমুগ্ধকর। আজ অনেকদিন পর সুভার মন ভালো হয়ে যায়, কিন্তু সেদিকে বিকেলবেলা প্রায় বকাটে ছেলেরা আড্ডা দেয় এবং মেয়েদের টিজও করে। সুভা এবং তার বান্ধবীরা ফুচকার দোকানে দাঁড়ায়, অর্ডার দিয়ে সুন্দর মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছু বকাটে ছেলেরা তাদের উদ্দেশ্য করে অনেক কমেন্ট করে, যেটা স্বাভাবিক নয়। সুভা এবং তার বান্ধবীরা উঠে অন্যদিকে যেতে থাকে। শুধু শুধু ঝামেলার দরকার নেই। অনেকক্ষণ হাঁটার ফলে পা একটু ব্যথা লাগে সুভার, আর হাতেও বেশ টান টান ভাব অনুভব করে। সুভা নিজের হাতের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। হঠাৎ বেখেয়ালি ভাবে হাঁটার জন্য সামনে কারো একজনের সাথে ধাক্কা খায় সে। তাল সামলাতে না পেরে যখনই পড়ে যেতে নেয়, তখনই সামনে থাকা ব্যক্তিটি তার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়।
হঠাৎ এমন হওয়ায় রাগান্বিত হয়ে সামনে তাকাতেই সুভার শরীর পুরো ঠান্ডা হয়ে যায়। সামনে থাকা ব্যক্তিটির চোখ অসম্ভব লাল। খুব শক্ত করে তামিম সুভার হাত ধরে। তামিম সুভার হাত খুব শক্ত করে ধরে তাকে নিয়ে গাড়ির কাছে যায় আর ধাক্কা মেরে গাড়িতে বসায়। খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে নিজের ব্যক্তিগত পার্টি অফিসে চলে আসে। সারা রাস্তা সুভা খুব ভয়ে থাকে, আজকে না জানি কি হয় তার সাথে। তামিম গাড়ি থামিয়ে সুভাকে টেনে নিয়ে তার চেম্বারে ঢুকে, যেখানে পূর্ব হতেই তার কয়েকজন লোক ছিল। তামিম চেম্বারে ঢুকেই সুভাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং দরজা লক করে এক পা করে সামনে বাড়ায়। তামিমকে এগুতে দেখে সুভা উঠে পিছাতে থাকে। কার পারমিশন নিয়ে বের হয়েছিলি? কারো না। তামিম সুভার কোমর ধরে এক হাত দিয়ে টেবিলে থাকা জিনিসপত্র ফেলে দিয়ে সুভাকে টেবিলে ফেলে তার উপর ভর দিয়ে ঝুঁকে পড়ে। তামিম সুভার বাহুতে খুব জোরে চাপ দিয়ে ধরে, যার ফলে পুরো জায়গায় আবারও ব্যথা পায় সুভা। আমার আমার লাগছে তামিম। লাগুক, তোকে যে জানে মারতেছি না এটাই অনেক। প্লিজ মাফ করে দেন। সুভা খুব জোরে জোরে কেঁদে ওঠে। আমার ডিকশনারিতে মাফ বলতে কোনো শব্দ নেই সুভা। দোষ করেছিস, শাস্তি পাইতেই হইব এখন। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে থাকে আর সুভার ভয় আরো বাড়তে থাকে।